ভোর ৫টা বেজেছিল। রাজেশ মালহোত্রা, শহরের সবচেয়ে সফল ব্যবসায়ী, যিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, আজ বিছানায় একটি নিথর লাশের মতো পড়েছিলেন। ক্যান্সারের শেষ পর্যায়ে তাকে মানুষ থেকে হাড়ের খাঁচায় পরিণত করে দিয়েছিল। তার চামড়া ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ গর্তে ঢুকে গিয়েছিল এবং প্রতিটি শ্বাস এমন মনে হচ্ছিল যেন শেষ নিঃশ্বাস। তার স্ত্রী প্রিয়া গত ২ দিন ধরে ঘুমাননি। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, চুলগুলো এলোমেলো ছিল, কিন্তু তার হাত তার স্বামীর হাতের ওপর ছিল। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন আজকের রাত পার করাও কঠিন। এই খবরে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। দুপুর পর্যন্ত পরিবারের সবাই জড়ো হয়ে গেলেন। রাজেশের বড় ভাই বিক্রম এবং তার স্ত্রী মীনা, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধুরা সবাই শেষবারের মতো রাজেশকে দেখতে এসেছিলেন। আরিয়ান এবং আরাধা তাদের বাবার কাছে বসেছিল, তাদের চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সন্ধ্যা ৬টার সময় রাজেশ হঠাৎ তার চোখ খুললেন। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো বোঝা তার বুকে চাপানো আছে। তিনি ঘরে উপস্থিত সবাইকে দেখলেন, তারপর কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কোনো আওয়াজ বের হল না। প্রিয়া সঙ্গে সঙ্গে তার কাছে ঝুঁকে বললেন, কি চাই, পানি, ওষুধ? রাজেশ না সূচক মাথা নাড়লেন। তিনি আবার তার ঠোঁট নাড়ালেন। বিক্রম কাছে এলো, রাজেশ, কিছু বলার থাকলে বলো ভাই। রাজেশের শ্বাস দ্রুত হচ্ছিল। অবশেষে খুব কষ্টে ভাঙা গলায় রাজেশ বললেন, আমার একটা শেষ ইচ্ছা আছে। প্রিয়া সঙ্গে সঙ্গে তার হাত আরও শক্ত করে ধরল। বলুন না, যাই চান আপনি, আমরা আপনার ইচ্ছা পূরণ করব। রাজেশ তার গর্তে ঢুকে যাওয়া চোখ দিয়ে প্রিয়ার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তা শুনে ঘরের উপস্থিত প্রত্যেকের আত্মা কেঁপে উঠল। আমার প্রথম স্ত্রী সবিতাকে ডাকো, নিজের শেষ ইচ্ছা আমি তাকেই বলবো। এই কথা শুনে প্রিয়ার মুখ একদম সাদা হয়ে গেল। তার হাত রাজেশের হাত থেকে ছুটে গেল, সে ঝটকা দিয়ে পিছিয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হল না, শুধু তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আরিয়ান এবং আরাধা একে অপরের দিকে অবাক হয়ে তাকাল। তারা বুঝতে পারছিল না যে তারা কি শুনল। এগুলো শব্দ ছিল না, প্রিয়ার বুকে বিঁধে দেওয়া খঞ্জর ছিল। সবিতা, এমন একটা নাম যা এই বাড়িতে ২০ বছর ধরে দাফন করা ছিল। এটা কি একজন মৃত্যুপথযাত্রী মানুষের শেষ ইচ্ছা ছিল, নাকি ২০ বছরের সম্পর্ক এবং ২ বাচ্চার মায়ের সম্মানের প্রকাশ্য হত্যা? ২০ বছর পর মরার সময় রাজেশ সেই মহিলাকে কেন মনে করলেন, যাকে তিনি নিজেই ছেড়ে দিয়েছিলেন? প্রিয়ার কানে যেন বজ্রপাত হল। তার মনে হল সে হয়তো ভুল শুনেছে, অথবা হয়তো জ্বরের ঘোরে রাজেশের ভুল বকছেন। কিন্তু যখন সে স্বামীর চোখের দিকে তাকাল, সেখানে কোনো ভ্রম ছিল না। তিনি পুরো হুঁশেই ছিলেন এবং যা বলেছিলেন তা একদম পরিষ্কার ছিল। এ আপনি কি বলছেন? প্রিয়ার গলা কাঁপছিল, তার হাত বেসামাল হয়ে কাঁপতে লাগল। রাজেশ তার গর্তে যাওয়া চোখে প্রিয়ার দিকে পাকালেন। তার মুখে এক অদ্ভুত ভাব ছিল। তিনি বললেন, প্রিয়া, আমাকে মাফ করো, কিন্তু আমার শেষ ইচ্ছা আমি তাকেই বলবো। প্রিয়া উঠে দাঁড়াল, তার মুখ রাগ এবং যন্ত্রণায় লাল ছিল। সে বলল, খুব ভালো, মরার সমরও তারই নাম। তাহলে আমি আপনার জন্য কি ছিলাম? একটা সুবিধা, একটা চাকরানি? ২০ বছর আমি আপনার সেবা করেছি। যখন আপনি অসুস্থ হলেন তখন দিন রাত আমি আপনার দেখাশোনা করেছি, খাইয়েছি, ওষুধ দিয়েছি, আপনার শরীর মুছিয়ে দিয়েছি, আর আজ আপনি মরার সময় অন্য কাউকে ডাকছেন। ঘরে উপস্থিত সবাই অস্বস্তিতে ছিল। মীনা ভাবি প্রিয়ার কাছে গিয়ে তার কাঁধ ধরার চেষ্টা করলেন। প্রিয়া, শান্ত হও। কিভাবে শান্ত হব ভাবি? প্রিয়া মীনার দিকে তাকাল, তার চোখে জল এবং মুখে রাগ ছিল। আপনি যদি আমার জায়গায় হতেন তবে কি শান্ত থাকতেন? কি করিনি আমি এই মানুষটার জন্য? আর আজ এ আমাকে বলছে যে এর প্রথম স্ত্রীকে দরকার। আরাধা কাঁদতে কাঁদতে বলল, মাম্মা প্লিজ, পাপা অসুস্থ, উনি জানেন না। না, প্রিয়া মেয়েকে থামিয়ে দিয়ে বলল। সে রাজেশের দিকে তাকাল। উনি একদম ঠিক আছেন, উনি জানেন উনি কি বলছেন, এবং হয়তো হয়তো উনি সব সময় সবিতাকেই চেয়েছেন। আমি তো শুধু একটা বিকল্প ছিলাম। ঠিক বলছি না আমি? রাজেশের দিকে তাকিয়ে সে বলল। রাজেশ ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি। এটা দেখে প্রিয়ার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। বিক্রম সাহস করে বলল, রাজেশ, এসব কি ফালতু কথা? প্রিয়া তোমার স্ত্রী, তোমার বাচ্চাদের মা, তুমি এর সাথে এমন করতে পারো না। রাজেশের যোগ দিয়ে জল পড়তে লাগল, তার গলার স্বর আরও দুর্বল হয়ে গেল। ভাই, আমি জানি এটা খুব ভুল মনে হচ্ছে, কিন্তু আমার এই মুহূর্তে সবিতাকেই চাই। বিক্রম ভাই, দয়া করে সবিতাকে ডেকে দাও। সবিতা, এই নামটা শুনে ঘরে আরেকটা ঢেউ খেলে গেল। আরিয়ান বিক্রমের দিকে তাকাল। তাওজি, সবিতাকে?
বিক্রমের জবান যেন বন্ধ হয়ে গেল। সে রাজেশকে দেখল আর তারপর কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিল না। প্রিয়া তিক্ত হাসি হাসল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত ব্যঙ্গ ছিল। সবিতা তোমার বাবার প্রথম স্ত্রী, সেই মহিলা যাকে তোমার বাবা ২০ বছর আগে তালাক দিয়েছিল, সেই মহিলা যার নাম এই বাড়িতে কখনো নেওয়া হয়নি। আজ উনি তাকে ডাকতে চাইছেন। রাজেশ চোখ বন্ধ করে নিলেন, যেন এসব শোনা তার জন্য খুব কঠিন ছিল, কিন্তু তিনি আবার হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আরাধা কাঁদতে কাঁদতে বলল, পাপা, তুমি আমাদের কখনো বলনি যে তোমার প্রথম স্ত্রীও ছিলেন। তিনি কে? তিনি কোথায় থাকেন? রাজেশ তার মেয়ের দিকে তাকালেন। তার গলায় ব্যথা ছিল। সে কানপুরে থাকে। বিক্রম ভাইয়ের কাছে তার নম্বর আছে। প্রিয়ার মনে হল যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। তাহলে আপনি ২০ বছর ধরে তার সাথে যোগাযোগ রেখেছিলেন? না, বিক্রম উত্তর দিল। রাজেশ কখনো সবিতার সাথে যোগাযোগ করেনি। আমার কাছে শুধু তার ঠিকানা আর নম্বর ছিল আপৎকালীন সময়ের জন্য। আমি কখনো ভাবিনি যে এটার ব্যবহার করতে হবে। প্রিয়া তার চোখের জল মুছল আর রাজেশের কাছে গেল। সে তার স্বামীর মুখের দিকে তাকাল, সেই মুখ যাকে সে ২০ বছর ধরে ভালোবেসেছে, যার প্রতিটি কষ্টকে সে নিজের কষ্ট মনে করেছে। বলুন আমাকে। প্রিয়ার গলায় গভীর বেদনা ছিল। আমি আপনার জন্য কি ছিলাম, একজন চাকরানী নাকি একটা সুবিধা? এটা শুনে রাজেশের চোখ দিয়ে আরও দ্রুত জল পড়তে লাগল। বলুন। প্রিয়া চিৎকার করল, আমার জবাব পাওয়ার অধিকার আছে। ২০ বছরে আমি আপনার কাছে কখনো কিছু চাইনি। আপনার সব কথা মেনেছি। আপনার পরিবারের সব খুশিকে নিজের খুশি মনে করেছি। আর আজ আপনি আমাকে বলছেন যে আমি আপনার হৃদয় কখনো ছিলামই না? রাজেশ খুব কষ্টে বললেন, প্রিয়া, তুমি ভালো স্ত্রী, ভালো মা, কিন্তু আমি সবিতা নই, তাই না? প্রিয়া স্বামীর কথা শেষ করল। রাজেশ মাথা নাড়লেন এবং প্রিয়া পিছিয়ে গেল। খুব ভালো, তাহলে এটাই সত্যি। আরিয়ান তার মায়ের কাছে গেল এবং তার হাত ধরল। মাম্মা প্লিজ। প্রিয়া তার ছেলের দিকে তাকাল, তারপর মেয়ের দিকে। দুটো বাচ্চাই ভেঙে পড়েছিল। একদিকে তাদের বাবা মারা যাচ্ছিলেন, অন্যদিকে তাদের মায়ের ইজ্জত মাটিতে মিশে যাচ্ছিল। এসব সহ্য করা তাদের জন্য কতটা কঠিন ছিল। রাজেশ, জিত ছাড়ো, বিক্রম আবার বলল, কিন্তু রাজেশ অনড় ছিলেন। তিনি বিক্রমের দিকে তাকালেন। ভাই, প্লিজ সবিতাকে ফোন করো, আমার কাছে বেশি সময় নেই। প্রিয়া ঘরের কোণে গিয়ে জানালার বাইরে তাকাল। তার মনের ভেতর ঝড় চলছিল। সে তার যৌবন এই লোকটাকে দিয়েছিল, আর আজ শেষ সময়ে সে জানতে পারল যে সে সব সময় দ্বিতীয় স্থানে ছিল। বিক্রম অনিচ্ছা সত্ত্বে তার ফোন বের করল। সে তার ডায়েরিতে সবিতার নম্বর খুঁজল। সবার নজর তার দিকে ছিল। সবাই জানতে চাইছিল যে সে আসবে কিনা। বিক্রম নম্বর ডায়াল করল। ফোনের রিং বাজতে লাগল। ঘরে পিনপতন নীরবতা ছিল। শুধু ফোনের রিং আর রাজেশের কষ্টকর শ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ ওপাশ থেকে একটা আওয়াজ এলো, হ্যালো। বিক্রমের সাহস হল না কিছু বলার। এক মুহূর্তের জন্য তার জবান আটকে গেল। সবিতা, আমি বিক্রম বলছি, রাজেশের ভাই। বিক্রম যেই এটা বলল, ওপাশে কয়েক মুহূর্তের এক দীর্ঘ ভারী নীরবতা নেমে এলো। এত গভীর নীরবতা যে বিক্রম নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল। ঘরে উপস্থিত সবার শ্বাস আটকে ছিল। তারপর সবিতার শক্ত গলা শোনা গেল, হ্যাঁ বিক্রমজি, আমি জানি আপনি কে বলছেন। ২০ বছর পর কিভাবে মনে করলেন? তার গলায় কোনো বিস্ময় ছিল না, বরং এক স্থিরতা ছিল। বিক্রম গভীর শ্বাস নিল এবং বলল, সবিতা, রাজেশ খুব অসুস্থ, তার ক্যান্সার, লাস্ট স্টেজ। সে এক মুহূর্ত থেমে বলল, ডাক্তাররা বলেছেন যে সে আজ রাত বা হয়তো কাল সকাল পর্যন্তই। বিক্রমের গলা ধরে এলো। আবার সেই বরফ শীতল নীরবতা। বিক্রম শুনতে পাচ্ছিল যে সবিতার শ্বাস একটু দ্রুত হয়ে গিয়েছিল। তারপর নিজেকে সামলে সে জিজ্ঞেস করল, তো আপনি আমাকে এটা জানানোর জন্য ফোন করেছেন যে সে মারা যাচ্ছে? তার গলায় সহানুভূতি নয়, বরং একটা প্রশ্ন ছিল। বিক্রম বলল, না, ব্যাপারটা হলো রাজেশের একটা শেষ ইচ্ছা আছে। কোন ইচ্ছা? সবিতা সরাসরি জিজ্ঞেস করল। বিক্রম চোখ বন্ধ করে নিল। এটা বলা কতটা কঠিন ছিল। শব্দগুলো তার গলাতেই আটকে যাচ্ছিল। সে সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলল, সে তার শেষ ইচ্ছা শুধু তোমাকেই বলতে চায়। সে চায় এমন সময়ে তুমি তার কাছে এসো। কিছুক্ষণ পর্যন্ত কোনো উত্তর এলো না। ঘরে প্রিয়া দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। তার চোখ শুধু বিক্রমের ফোনের ওপর আটকে ছিল। সে শুনতে চাইছিল ওই মহিলা কি বলবে। অবশেষে সবিতার আওয়াজ এলো। আর এদিকে রাজেশ আবার ডাক দিল, বিক্রম ভাই, দয়া করে তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই।
ওপাশ থেকে কিছুক্ষণ কোনো আওয়াজ এলো না। তারপর সবিতা বলল, এটা কেমন মশকরা, ২০ বছর আগে সে আমাকে ছেড়ে দিয়েছিল, তার দ্বিতীয় স্ত্রী আছে, বাচ্চা আছে, তাহলে সে আমাকে কেন ডাকছে? বিক্রম বলল, আমারও বোধগম্য হচ্ছে না, কিন্তু এটা একজন মৃত্যুপথযাত্রী মানুষের ইচ্ছা, সে খুব জিদ করছে, তুমি কি আসতে পারো? সবিতা গভীর শ্বাস নিল। তার গলায় আবেগের এক মিশ্রণ ছিল, রাগ, ব্যথা এবং হয়তো কিছুটা কৌতূহল। সে বলল, আমাকে ভাবতে দিন। বিক্রম ফোন কেটে দিল এবং সবার দিকে তাকাল। প্রিয়া জিজ্ঞেস করল, কি বলল সে? বিক্রম বলল, সে ভাবছে। রাজেশ ধীরে ধীরে বললেন, সে আসবে, আমি জানি। এদিকে কানপুরে নিহের ছোট বাড়িতে সবিতা ফোন হাতে দাঁড়িয়েছিল। তার মন আবেগের ঝড়ে ঘেরা ছিল। ২০ বছর, বড় ২০টা লম্বা বছর হয়ে গিয়েছিল তার রাজেশ থেকে আলাদা হওয়ার। তার সেই দিন মনে পড়ে গেল যেদিন রাজেশ তাকে ডিভোর্সের কাগজ দিয়েছিল। সে মাত্র ৩০ বছরের ছিল এবং তাদের বিয়ের ১০ বছর হয়ে গিয়েছিল। রাজেশ বলেছিল যে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, প্রিয়া, যে তাদের কোম্পানিতে নতুন কর্মচারী ছিল। সবিতার মনে আছে যে সে কতটা কেঁদেছিল, কাকুতি মিনতি করেছিল, কিন্তু রাজেশ অনড় ছিল। সে বলেছিল যে তাদের সম্পর্কে আর কিছু অবশিষ্ট নেই। তারা সম্পত্তি ভাগ করে নিয়েছিল। ডিভোর্সের সাথে সবিতা একটা বাড়ি আর কিছু টাকা পেয়েছিল। রাজেশ তার নতুন জীবন শুরু করে দিয়েছিল। সবিতা আর কখনো বিয়ে করেনি। সে তার ব্যথাকে নিজের কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। সে একজন সমাজকর্মী হয়ে গিয়েছিল এবং নিজের জীবন অন্যের সেবায় লাগিয়ে দিয়েছিল। সে একটা এনজিও শুরু করেছিল যা তালাকপ্রাপ্ত এবং পরিত্যক্ত নারীদের সাহায্য করত। বছরের পর বছর সে তার ব্যথাকে মেনে নিয়েছিল। সে রাজেশকে মাফও করে দিয়েছিল। এই জন্য নয় যে সে তাকে দোষী মানত না, বরং এই জন্য যে সে তার বাকি জীবনটা শান্তি ও স্বস্তিতে কাটাতে চেয়েছিল। কিন্তু এখন এত বছর পর সে আবার তার জীবনে আসতে চাইছে। তার বান্ধবী এবং এনজিওর সহযোগী মধু তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে সবিতা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? সবিতা ভারী মনে পুরো ঘটনা জানাল। মধু অবাক হয়ে বলল, কি, ২০ বছর পর এখন এই কথার কি মানে? তুমি কি করবে? সবিতা জানালার বাইরে তাকিয়ে বলল, আমি জানি না মধু। একদিকে তো আমি তার ওপর এত রেগে আছি যে তার মুখও দেখতে চাই না। কিন্তু অন্যদিকে সে মারা যাচ্ছে এবং এটা তার শেষ ইচ্ছা। মধু সবিতার হাত ধরল এবং বলল, দেখো, এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু যদি তুমি যাও তবে কি তুমি নিজেকে সামলাতে পারবে? তার দ্বিতীয় স্ত্রী সেখানে থাকবে, তার বাচ্চারা থাকবে। এসব দেখা তোমার জন্য খুব কঠিন হবে। সবিতা বলল, আমি জানি, কিন্তু মধু, আমি এখনও বুঝতে পারছি না যে রাজেশ এমন কেন করছে। বছর পর মরার সময় সে আমাকে কেন ডাকছে? মধু বলল, হয়তো তার নিজের ভুলের অনুশোচনা হয়েছে, অথবা হয়তো সে তোমার কাছে ক্ষমা চাইতে চায়। সবিতা মাথা নাড়ল। সে বলল, অথবা হয়তো অন্য কোনো ব্যাপার আছে, এমন কিছু যা আমরা জানি না। সে আবার তার ফোন তুলল এবং বিক্রমকে কল করল। বিক্রম সঙ্গে সঙ্গে ফোন ধরল। হ্যাঁ সবিতা। সবিতা বলল, বিক্রমজি, আমি আসছি, কিন্তু আমাকে রাজেশের সাথে কথা বলতে হবে, এখনই, ফোনে। বিক্রম বলল, ঠিক আছে, ১ মিনিট। সে ফোন রাজেশের কানের কাছে ধরল। রাজেশের আওয়াজ খুব দুর্বল ছিল। সবিতা। সবিতা বলল, হ্যাঁ আমি। রাজেশ, আসলে তুমি করতে কি চাও? বছর পর আমাকে এভাবে? রাজেশ বললেন, সবিতা, আমাকে আমাকে তোমাকে কিছু বলতে হবে, কিছু খুব জরুরি, কিন্তু সেটা আমি ফোনে বলতে পারবো না। দয়া করে চলে এসো। সবিতা জিজ্ঞাসা করল, এটা তোমার দ্বিতীয় স্ত্রী এবং বাচ্চাদের অপমান, তোমার এই বোধ আছে? রাজেশের গলায় ব্যথা ছিল। আমি জানি, এবং আমার এর জন্য অনুশোচনা আছে, কিন্তু সবিতা, প্লিজ আমাকে বিশ্বাস করো, এটা খুব জরুরি। যখন তুমি আসবে তখন সব কিছু বুঝে যাবে। সবিতা গভীর শ্বাস নিল এবং বলল, ঠিক আছে, আমি সকালের প্রথম গাড়িতে আসছি, কিন্তু রাজেশ, যদি এটা কোনো নাটক হয় তবে আমি কখনো মাফ করব না। রাজেশ বললেন, ধন্যবাদ সবিতা, ধন্যবাদ। ফোন কাটার পর ঘরে আবার নীরবতা নেমে এলো। প্রিয়া জিজ্ঞাসা করল, তো সে আসছে? বিক্রম বলল, হ্যাঁ, কাল সকালে। প্রিয়া ব্যঙ্গাত্মক হাসি হাসল এবং বলল, খুব ভালো, তো আমি আমার স্বামীর শেষকৃত্যে ২য় নম্বরে আছি। কি চমৎকার! আরিয়ান বলল, মাম্মা, প্লিজ, বাবার শেষ ইচ্ছা।
রাজেশের অবস্থা আরও খারাপ হতে থাকল। ডাক্তার এসে তাকে কিছু ওষুধ দিলেন এবং বললেন, এনার শরীরের কোনো ভরসা নেই, যদি রাতটা টিকে থাকেন তবে সেটা অলৌকিক হবে। সারা রাত কেউ ঘুমাল না। প্রিয়া বাচ্চাদের সাথে অন্য ঘরে চলে গেল। সে রাজেশের সাথে কথা বলতে চাইছিল না। বিক্রম এবং মীনা রাজেশের কাছেই রইল। ভোর 4টের সময় রাজেশ হঠাৎ বিক্রমের হাত ধরলেন এবং বললেন, ভাই, আমার পরে প্রিয়া আর বাচ্চাদের খেয়াল রেখো, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। বিক্রমের চোখে জল চলে এলো। সে বলল, বোকামির মতো কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে। রাজেশ হাসার চেষ্টা করলেন। আমরা দুজনেই জানি যে এটা মিথ্যা, কিন্তু ভাই, আমাকে কথা দাও। বিক্রম বলল, আমি কথা দিচ্ছি, কিন্তু রাজেশ, আমাকে বলো এসব কি, তুমি সবিতাকে কেন ডাকছ? রাজেশ বললেন, ধৈর্য ধরো ভাই, কাল সব জানা যাবে, কিন্তু আমার বিশ্বাস যে যখন সবিতা আসবে তখন প্রিয়া আর বাচ্চারা বুঝে যাবে। সকাল 9টার সময় একটা পুরনো ট্যাক্সি রাজেশের বিশাল বাংলোর সামনে এসে থামল। ট্যাক্সির দরজা খুলল এবং একজন মহিলা বাইরে বের হলেন। তিনি সবিতা ছিলেন। তিনি একটা সাদা সুতির শাড়ি পরেছিলেন। মুখে কোনো মেকআপ ছিল না, গলায় কোনো গয়না নেই। তার মুখে বয়সের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, একটা স্থিরতা ছিল, যেন তিনি জীবনের সব ঝড় সহ্য করা শিখে গেছেন। তিনি এক নজর বাংলোর বড় বড় দেয়ালগুলো দেখলেন। এটা সেই বাংলো যেখানে তিনি তার বিয়ের 10 বছর কাটিয়েছিলেন। এই বাড়ির কোণা কোণা তার স্মৃতির সাথে জড়িয়ে ছিল। এখানেই তিনি হাসতে শিখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, এবং এখানেই তার হৃদয় ভাঙা হয়েছিল। আজ বছর পর এই বাংলো তার জন্য এক অচেনা জায়গা ছিল। তার হাত কাঁপছিল, কিন্তু তিনি নিজেকে সামলালেন। তিনি এখানে দুর্বল হতে আসেননি, তিনি এখানে উত্তর নিতে এসেছিলেন। তিনি দরজায় থাকা বেল বাজালেন। কিছু মুহূর্ত পর দরজা খুলল। সামনে বিক্রম দাঁড়িয়েছিল। তার চোখ ফোলা ছিল, মুখ মলিন ছিল। সে সবিতাকে দেখল এবং এক মুহূর্তের জন্য চিনতে পারল না। এ সেই সবিতা ছিল না যাকে সে চিনত। সেই হাসিখুশি চঞ্চল সবিতা। এ এক শান্ত গম্ভীর মহিলা যাকে সময় বদলে দিয়েছিল। সবিতা, তুমি এসে গেছ। বিক্রমের গলায় এক অদ্ভুত স্বস্তি ছিল। এসো, ভেতরে এসো। সবিতা ভেতরে পা রাখলেন। বাড়ির ভেতর সব কিছু বদলে গিয়েছিল। নতুন আসবাবপত্র, দেয়ালে নতুন রং, নতুন সাজসজ্জা। কিছুই তেমন ছিল না যেমন তার মনে ছিল। প্রতিটি জিনিস চিৎকার করে বলছিল যে এটা এখন তার বাড়িময়। তখনই তার নজর হলে দেয়ালে টাঙানো একটা বড় ছবির ওপর পড়ল। রাজেশ, প্রিয়া, আরিয়ান এবং আরাধার একটা সুখী পরিবারের ছবি। সবিতা এক মুহূর্তের জন্য ওখানেই থমকে গেলেন। এটা তার জায়গা ছিল যা অন্য কেউ নিয়ে নিয়েছিল। এক গভীর ব্যথা তার বুকে উঠল, কিন্তু তিনি তা প্রকাশ হতে দিলেন না। বিক্রম তাকে রাজেশের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজায় প্রিয়া দাঁড়িয়েছিল। যেই দুই নারী মুখোমুখি হলেন, বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রিয়া সবিতাকে আপাতমস্তক দেখল। তার চোখে ঘৃণা ছিল, ঈর্ষা ছিল, এবং একজন নারীর ব্যথা ছিল যে নিজের সব কিছু হেরে গেছে। তো তুমি সবিতা? প্রিয়ার গলায় বিষ মেশানো ছিল। রাজেশের প্রথম স্ত্রী এবং আসল ভালোবাসা। সবিতা শান্তভাবে প্রিয়ার দিকে তাকালেন। তার চোখে না তো কোনো অহংকার ছিল, না কোনো জয়ের অনুভূতি। তিনি বললেন, আমি বুঝতে পারছি যে তোমার কেমন লাগছে প্রিয়া। বিশ্বাস করো, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। তবুও তুমি এসেছ তো? প্রিয়া খোঁচা দিল। হয়তো তোমারও এই তামাশা দেখতে মজা লাগছে, এটা দেখতে যে আমি কিভাবে অপমানিত হচ্ছি। সবিতা গভীর শ্বাস নিল। আমি কারো অপমান দেখতে বা করতে আসিনি। রাজেশ আমাকে দেখেছে, এবং আমার মনে হয় তার কাছে কোনো অনেক বড় কারণ থাকবে। নইলে কোনো মানুষ মরার সময় নিজের 20 বছরের পুরনো ভুল পুনরাবৃত্তি করে না। এটা শুনে প্রিয়া চুপ হয়ে গেল। সবিতার কথায় একটা ওজন ছিল, একটা যুক্তি ছিল যা সে উপেক্ষা করতে পারছিল না। বিক্রম মাঝখানে বলল, ব্যাস করো প্রিয়া। সবিতা, রাজেশ তোমার অপেক্ষা করছে। সে সারা রাত খুব অস্থির ছিল, বারবার তোমার নাম নিচ্ছিল। বিক্রমের এই কথা শুনে প্রিয়ার বুকে আরও একটা ছুরি বিঁধল। সবিতা রাজেশের ঘরে পা রাখলেন। ভেতরের দৃশ্য হৃদয় বিদারক ছিল। বিছানায় রাজেশ একটা জ্যান্ত লাশের মতো পড়েছিলেন। তার শ্বাস খুব ধীরে চলছিল। ঘরে ওষুধের তীব্র গন্ধ ছড়িয়েছিল। সবিতা তাকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য থেমে গেলেন। এ সেই রাজেশ ছিলেন যাকে তিনি একসময় প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। রোগ তাকে এতটা বদলে দিয়েছিল যে চেনাটাও কঠিন ছিল। হয়তো তার পায়ের শব্দ শুনে রাজেশ ধীরে ধীরে তার চোখ খুললেন। যেই তিনি সবিতাকে দেখলেন, তার গর্তে যাওয়া চোখে একটা চমক চলে এলো। একটা স্বস্তির ভাব ছিল,
যেন কোনো মুসাফির নিজের গন্তব্যে পৌঁছে গেছে। তিনি খুব দুর্বল গলায় বললেন, সবিতা, তুমি এসে গেছ? সবিতা বিছানার কাছে গেলেন এবং একটা টুলে বসলেন। তিনি নিজের ব্যাগ নিচে রাখলেন এবং রাজেশের দিকে তাকালেন। তার চোখে না জল ছিল না রাগ, শুধু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি এসে গেছি। তিনি শান্ত গলায় বললেন, এখন বলো আমাকে এখানে কেন ডেকেছ? আমার কাছে বেশি সময় নেই। আমার জবাব চাই। রাজেশ একটা লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করলেন। তিনি ঘরে উপস্থিত সবাইকে দেখলেন, বিক্রম, মিনা, প্রিয়া এবং দরজায় দাঁড়িয়ে থাকা আরিয়ান ও আরাধা। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি চাই যে সবাই এখানেই থাকুক। প্রিয়া, আরিয়ান, আরাধা, তোমরা সবাই শোনো। প্রিয়া যে এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিল ধীরে ধীরে ভেতরে এলো। রাজেশ বলা শুরু করলেন। তার গলায় এক গভীর ব্যথা এবং অনুশোচনা ছিল। ২০ বছর আগে আমি সবিতাকে তালাক দিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে আমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছি। প্রিয়ারও এমনটাই মনে হতো যে আমি তাকে ভালোবাসি, তার সাথে থাকতে চাই। তাই নিজের প্রথম স্ত্রীকে ত্যাগ করে আমি প্রিয়াকে বিয়ে করি। কিন্তু এটা সত্যি ছিল না। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির শ্বাস যেন থেমে গেল। রাজেশ আরও বললেন, আসল কারণ অন্য কিছু ছিল। একটা এমন রহস্য যে আমি আজ পর্যন্ত নিজের বুকে দাফন করে রেখেছি। এটা শুনেই সবিতার চোখ বড় হয়ে গেল। প্রিয়ার হৃৎস্পন্দন জোরে জোরে চলতে লাগল। রাজেশ একটা লম্বা কাঁপা কাঁপা শ্বাস নিলেন, যেন নিজের ভেতরের সব বিষ বাইরে বের করার জন্য সাহস সঞ্চয় করছেন। তিনি তার ধসে যাওয়া চোখ দিয়ে প্রথমে সবিতাকে দেখলেন। সবিতা, তোমার মনে আছে আমরা কতটা সুখী ছিলাম? তার আওয়াজ খুব ধীর হয়ে গিয়েছিল। আমাদের বিয়ের শুরুর বছরগুলো যেন কোনো স্বপ্ন ছিল। আমি তোমাকে খুব ভালোবাসতাম, সীমার চেয়েও বেশি। এটা শুনে সবিতার শান্ত চোখে এক মুহূর্তের জন্য ২০ বছরের পুরনো চমক ফিরে এলো আর তারপর নিভে গেল। রাজেশ আরও বললেন, কিন্তু আমাদের বিয়ের অনেক বছর কেটে গেল, আর আমাদের ঘরে বাচ্চার কান্না বা হাসি প্রতিধ্বনিত হল না। তোমার মনে আছে আমরা কত ডাক্তারকে দেখিয়েছিলাম, কত মন্দিরে গিয়েছিলাম, কত মানত করেছিলাম? আমরা কোনো দরজা বাদ রাখিনি। সবিতা ধীরে ধীরে মাথা নাড়লেন। সেই দিনগুলো তিনি কিভাবে ভুলতে পারেন? প্রতি মাসে একটা নতুন আশা, আর তারপর সেই হতাশা। রাজেশের আওয়াজ আরও কাঁপতে লাগল। তারপর একদিন আমরা মুম্বাইয়ের সেই বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সব টেস্ট করালেন আর তারপর তিনি আমাদের রিপোর্ট দিলেন। রাজেশ এক মুহূর্তের জন্য থামলেন, তার শ্বাস দ্রুত হয়ে গেল। তিনি চোখ বন্ধ করে নিলেন, যেন তিনি সেই দিনটাকে আবার বাঁচছেন। তুমি জানো না, ডাক্তার আমাকে পরে আলাদাভাবে ডেকেছিলেন এবং বলেছিলেন যে রিপোর্টে। রাজেশের আওয়াজ গলাতেই আটকে গেল। কি বলেছিলেন তিনি রাজেশ? সবিতা ধীরে জিজ্ঞেস করলেন। রাজেশ তার চোখ খুললেন এবং সবিতার চোখের দিকে তাকালেন। তার চোখ দিয়ে জল পড়ছিল। ডাক্তার বলেছিলেন যে কমতি আমাতে নয়। তিনি বলেছিলেন যে তুমি কখনো মা হতে পারবে না। কিন্তু এই কথা আমি তোমাকে কখনো বলিনি, এটা ভেবে যে এটা শোনার পর তুমি ভেঙে যাবে। আমি এই সত্য তোমার থেকে লুকিয়েছিলাম। এটা শুনেই সবিতার মনে হল যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। রাজেশ প্রিয়ার দিকে তাকালেন, যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু এই সত্য জানার পরও আমি তোমাকে ছাড়তে চাইনি সবিতা। আমি মায়ের সাথে অনেক ঝগড়া করেছিলাম। আমি বলেছিলাম যে আমি বাচ্চা ছাড়াই থেকে নেব, কিন্তু আমি সবিতাকে ছাড়া থাকতে পারব না। কিন্তু মা জেদ ধরে বসলেন। তার একটা ওয়ারিস চাইছিল, একটা নাতি যে আমাদের কোটি টাকার ব্যবসা সামলাবে, যে আমাদের বংশের নাম এগিয়ে নিয়ে যাবে। তিনি আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করা শুরু করে দিলেন। তিনি বললেন যে যদি আমি বংশকে এগিয়ে না নিয়ে যাই তবে তিনি আমাকে নিজের সম্পত্তি থেকে বেদখল করে দেবেন। তিনি খাওয়া দাওয়াই ছেড়ে দিলেন। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির শ্বাস আটকে ছিল। আমি দুর্বল হয়ে পড়লাম। রাজেশ ফুঁপিয়ে কেঁদে স্বীকার করলেন, একদিকে আমার ভালোবাসা ছিল আর অন্যদিকে আমার পরিবারের আশা, আমার ব্যবসা, আমার মায়ের জেদ। তারপর তিনি যা বললেন তা একটা বিস্ফোরণের মতো ছিল। মাই প্রিয়াকে পছন্দ করেছিলেন। এটা শুনেই প্রিয়ার মনে হলো যেন তার ওপর বজ্রপাত হয়েছে। সে টলতে টলতে পিছিয়ে গেল এবং দেয়ালের সাহারা নিল। রাজেশ বললেন, একটা সাধারণ গরিব পরিবারের মেয়ে যে তাকে একটা ওয়ারিস দিতে পারত। মা আমার সামনে শর্ত রাখলেন, হয় প্রিয়াকে বিয়ে করো, নয়তো চিরকালের জন্য আমাকে এবং এই পরিবারকে ভুলে যাও। তিনি সবিতার দিকে তাকালেন, তার চোখে শুধু অনুশোচনা ছিল। আমার সাহস ছিল না সবিতা যে আমি তোমাকে সত্যিটা বলতে পারি।
আমি তোমাকে এটা বলে আরও ভাঙতে চাইনি যে আমি তোমাকে এই জন্য ছাড়ছি কারণ তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারো না। এটা যে কোনো নারীর জন্য সবচেয়ে বড় অপমান হতো, তার অস্তিত্বের ওপর প্রশ্ন হতো। তাই আমি একটা মিথ্যা গল্প বানালাম। রাজেশ তার সবচেয়ে বড় গুনাহ স্বীকার করলেন। আমি বললাম যে আমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হলো ঘৃণা সহ্য করা এটা জানার চেয়ে ভালো যে তোমাকে তোমার একটা কমতির কারণে ছাড়া হচ্ছে। আমি তোমাকে ব্যথা দিয়েছি সবিতা, কিন্তু আমি তোমাকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি তোমার হৃদয় ভেঙেছি যাতে আমি তোমার আত্মাকে মেরে না ফেলি। ঘরে এক ভয়ানক হৃদয় বিদারক নীরবতা নেমে এলো। সবিতার জল পড়ছিল, কিন্তু তার মুখে রাগ ছিল না, বরং এক গভীর বোঝা পড়া ছিল। তিনি বললেন, তো এই কারণ ছিল? আমি সারা জীবন ভাবতে থাকলাম যে আমাতে কি কমতি থেকে গিয়েছিল। আমি নিজেকে দোষারোপ করতে থাকলাম। কিন্তু সবচেয়ে বেশি ভাঙা আওয়াজ প্রিয়ার ছিল। সে মাটিতে বসে পড়ল, তার ঠোঁট কাঁপছিল। সে রাজেশের দিকে তাকালো এবং তার চোখে শুধু একটা প্রশ্ন ছিল, একটা এমন প্রশ্ন যা তার পুরো জীবনকে একটা তামাশা বানিয়ে দিয়েছিল। তো আমার বিয়ে শুধু একটা সমঝোতা ছিল? আমি শুধু একটা ওয়ারিশ জন্ম দেওয়ার মেশিন ছিলাম? আপনি আমাকে কখনো ভালোবাসেননি? রাজেশের চোখ দিয়ে জল পড়ছিল। প্রিয়া, আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অবিচার করেছি। তুমি এই সব কিছুর মধ্যে নির্দোষ ছিলে। তুমি একটা ভালো স্ত্রী হয়েছিলে, একজন চমৎকার মা। সময়ের সাথে আমি তোমাকে সম্মান করতে শিখেছিলাম, তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম। কিন্তু আমার প্রথম ভালোবাসা, আমার হৃদয়, সেটা সব সময় সবিতার কাছেই ছিল। আমি এই অপরাধবোধের সাথে প্রতিদিন বেঁচেছি। আরিয়ান এবং আরাধার জন্য এটা শোনা কোনো আঘাতের চেয়ে কম ছিল না। আরিয়ান ধীরে ধীরে বলল, তো এর মানে যদি সবিতা আন্টি মা হতে পারতেন তবে আমরা এই পৃথিবীতেই থাকতাম না? এই প্রশ্ন একটা তীরের মতো সবার হৃদয় বিঁধল। ওই একটা প্রশ্ন এই পুরো ট্র্যাজেডির ভয়াবহতাকে সামনে এনে দিয়েছিল। রাজেশ বললেন, বেটা, এটা সত্যি, এবং আমি এর জন্য প্রতিদিন নিজেকে ঘৃণা করি। আমি এক নারীর ভালোবাসাকে অন্য নারীর মা হওয়ার ক্ষমতার সাথে ওজন করেছি, এবং আজ আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইতে চাই। সবিতা তার চোখের জল মুছলেন এবং রাজেশের দিকে তাকালেন। তিনি বললেন, রাজেশ, তুমি আজ এসব বললে, কিন্তু ২০ বছরে তুমি একবারও আমার সাথে যোগাযোগ করনি। তুমি আমাকে অন্ধকারে রেখেছ। আমি ভেবেছি যে তুমি আমাকে সত্যিই চাওনি। আমি নিজের ব্যথার সাথে বাঁচতে শিখেছি। রাজেশ বললেন, আমি জানি, এবং আমার এর জন্য অনুশোচনা আছে। কিন্তু সবিতা, আমি তোমাকে কখনো ভুলিনি। যখন আমি জানতে পারলাম যে আমি মারা যাচ্ছি, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বোঝা নিয়ে বাঁচতে পারি না। তোমার সত্যিটা জানার অধিকার আছে। প্রিয়া এবং বাচ্চাদেরও সব সত্যি জানার অধিকার আছে। তখনই বিক্রম সেই প্রশ্নটা জিজ্ঞেস করল যা এখন সবচেয়ে জরুরি ছিল। আর তোমার শেষ ইচ্ছা, সেটা কি? এখন তো সবিতাও সামনে আছে। সবার দৃষ্টি একবার ফের রাজেশের ওপর আটকে গেল। রাজেশ একটা গভীর শ্বাস নিলেন, যেন নিজের অবশিষ্ট সব শক্তি জড়ো করছেন। তিনি প্রথমে সবিতাকে দেখলেন, তারপর প্রিয়াকে, তারপর নিজের বাচ্চাদের, এবং তারপর তিনি সেই শব্দগুলো বললেন যা ঘরে আর একটা ভূমিকম্প নিয়ে এলো। আমার শেষ ইচ্ছা হল যে আমার মৃত্যুর পর আমার চিতায় আগুন আমার প্রথম স্ত্রী সবিতা দেবে। এটা প্রিয়ার হৃদয়ে যেন আর একটা ভূমিকম্প নিয়ে এলো। এটা তার পুরো অস্তিত্বকে, তার পুরো পরিচয়কে সবার সামনে ছাই করে দেওয়ার মতো ছিল। তারপর রাজেশ বললেন, কারণ হিন্দু প্রথা অনুযায়ী যে চিতায় আগুন দেয় সে সবচেয়ে কাছের বলে মানা হয়। আমি চাই যে এই সারা পৃথিবী জানুক যে তুমি আমার আসল স্ত্রী, তুমি সে যাকে আমি সবচেয়ে বেশি চেয়েছি। এটা আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার উপায়, যদিও আমি জানি যে এটা যথেষ্ট নয়। বিক্রম বলল, রাজেশ, এসব এত সহজ নয়। সবিতা, তুমি কি করতে চাও? সবিতা লম্বা শ্বাস নিলেন। তিনি প্রিয়ার দিকে তাকালেন যে মেঝেতে বসে কাঁদছিল, এবং তারপর আরিয়ান ও আরাধাকে দেখলেন যারা নিজেদের মা ও বাবার অবস্থা দেখে ভেতর থেকে ভেঙে পড়েছিল। তারপর সবিতা বললেন, রাজেশ, আমি তোমাকে বহু বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম। ঘৃণা আমাকে কোথাও পৌঁছায়নি। আমি নিজের ব্যথাকে ছাড়তে শিখেছি এবং এগিয়ে গেছি। আজ যে সত্যি তুমি বললে তা শুনে অবশ্যই আমার ভেতর পর্যন্ত ব্যথা হচ্ছে, কিন্তু তোমার নিজের বাধ্যবাধকতা ছিল। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। এটা শুনে রাজেশ স্বস্তির শ্বাস নিলেন। সবিতা বললেন, কিন্তু রাজেশ, আমি তোমার চিতায় আগুন দেব না। ঘরে সবাই অবাক হয়ে গেল। রাজেশ বললেন, কেন সবিতা, কেন নয়? সবিতা প্রিয়া এবং বাচ্চাদের দিকে ইশারা করে বললেন,
কারণ এটা ভুল। প্রিয়া তোমার স্ত্রী। গত ২০ বছর ধরে সে তোমার সাথে থেকেছে, সে তোমার সেবা করেছে এবং সবচেয়ে বড় কথা, সে তোমাকে সেই খুশি দিয়েছে যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে। সে তোমাকে বাচ্চা দিয়েছে, সে তোমার বাচ্চাদের মা। তাকে সেই সম্মান পাওয়া উচিত যা এক স্ত্রীর অধিকার। প্রিয়া সবিতাকে অবাক হয়ে দেখল। সে বলল, তুমি আমার জন্য এটা বলছ? সবিতা বললেন, আমি তোমার জন্য নয়, সঠিকের জন্য বলছি। দেখো প্রিয়া, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। রাজেশ নিজের দুর্বলতায় ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন আমরা এর থেকে এগিয়ে যেতে পারি। আমি চাই না যে তুমি এবং তোমার বাচ্চারা সেই অপমানের মধ্যে দিয়ে যাও যা আমি সহ্য করেছি। রাজেশ বললেন, কিন্তু সবিতা তাকে থামিয়ে দিয়ে বললেন, না রাজেশ, তুমি তোমার সত্য বলে দিয়েছ এবং এটা ভালো হয়েছে যে তুমি নিজের হৃদয়ে থাকা সব বোঝা নামিয়ে দিয়েছ। কিন্তু এখন ঠিক করার সময়। সত্যিকারের প্রায়শ্চিত্ত এটা যে তুমি প্রিয়া এবং নিজের বাচ্চাদের সেই সম্মান দাও যার তারা যোগ্য। প্রিয়া এবং তোমার ছেলে আরিয়ান তোমার আসল ওয়ারিশ, তাই সেই তোমার চিতায় আগুন দেবে, কারণ এটাই উচিত, এবং তোমার স্ত্রী হওয়ার সব অধিকার প্রিয়ার কাছেই থাকবে। আরিয়ান বলল, আন্টি, আপনি খুব ভালো। আমি জানি না যে কিভাবে আপনার ধন্যবাদ জানাবো। সবিতা আরিয়ানের মাথায় হাত রাখলেন এবং বললেন, বেটা, জীবনে কখনো কখনো আমাদের নিজের ব্যথার ঊর্ধ্বে উঠে ভাবতে হয়। আমি এটা শিখেছি এবং আমি চাই না যে তোমরা সেই বোঝা বহন করো যা আমাকে বহন করতে হয়েছে। বিক্রম বলল, সবিতা, তুমি সত্যিই বড় মনের মানুষ, কিন্তু রাজেশের ইচ্ছা। সবিতা বললেন, বিক্রমজি, আমি রাজেশের ইচ্ছা বুঝি। সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, কিন্তু সত্যিকারের প্রায়শ্চিত্ত এটা যে আমরা সঠিক কাজ করি, আবেগে ভেসে গিয়ে কোনো পদক্ষেপ না নিই। রাজেশের প্রিয়া এবং বাচ্চাদের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং তাদের এই বিশ্বাস দেওয়া উচিত যে তারা তার জন্য কিছু গুরুত্ব রাখত। রাজেশ বললেন, প্রিয়া, আমাকে মাফ করো, আমি তোমার সাথে ভুল করেছি। তুমি একটা ভালো স্ত্রী এবং মা হয়েছ, অথচ আমি একটা ভালো স্বামী হতে পারিনি। তুমি আমাকে ২টি সুন্দর বাচ্চা দিয়েছ, আমি তোমার কৃতজ্ঞ। প্রিয়া কাঁদছিল। সে বলল, আমি জানি না যে আমি আপনাকে মাফ করতে পারব কিনা, কিন্তু আমি বুঝছি যে আপনি কোন কঠিন পরিস্থিতিতে ছিলেন। রাজেশ বললেন, প্রিয়া, আমি চাই যে তুমি আর বাচ্চারা সুখে থাকো। আমি আমার উইলে তোমার এবং বাচ্চাদের জন্য সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের কোনো কিছুর অভাব হবে না। আরাধা বলল, পাপা, আমাদের টাকার নয়, তোমার দরকার, কিন্তু তুমি তো চলে যাচ্ছ। রাজেশ তার মেয়ের হাত ধরলেন। তিনি বললেন, আমি জানি বেটি, এবং আমার এর জন্য খুব দুঃখ হচ্ছে, কিন্তু আমি চাই যে তুমি আর আরিয়ান শক্ত থাকো, নিজের মায়ের সাহারা হও। সবিতা বললেন, আমরা সবাই এই পরিস্থিতিতে একে অপরের সাহারা হতে পারি। প্রিয়া সবিতাকে দেখল। তার চোখে এখন রাগ ছিল না, বরং কৃতজ্ঞতার ভাব ছিল। সে বলল, সবিতাজি, আপনি আপনি আমার চেয়ে অনেক ভালো মানুষ। আমি ভাবতাম যে আপনি আমার শত্রু, কিন্তু আজ আপনি যা করলেন আমি আপনার ঋণী। সবিতা বললেন, আমরা দুজনেই একই ব্যথার মধ্য দিয়ে গেছি, শুধু আলাদা আলাদাভাবে। আমি চাই না যে এই ব্যথা এগিয়ে যাক। রাজেশ সবিতাকে দেখলেন এবং বললেন, সবিতা, যদিও তুমি আমার চিতা আগুন দেবে না, কিন্তু আমি চাই যে যতক্ষণ আমি দুনিয়ায় আছি ততক্ষণ তুমি আমার এবং এই পরিবারের সাথে থাকো। আমার তোমার উপস্থিতির প্রয়োজন আছে। সবিতা বললেন, আমি এখানেই আছি রাজেশ। রাজেশ প্রিয়ার দিকে তাকালেন এবং বললেন, প্রিয়া, তুমি একজন ভালো মা, আমার বাচ্চাদের সঠিক পথে রেখো। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি রাখব, আপনি আপনি চিন্তা করবেন না। এখন ২ ঘণ্টাই হয়তো কেটেছিল যে রাজেশের অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। ডাক্তারকে ডাকা হলো তো তিনি বললেন যে শেষ সময় কাছে। পরিবারের সব সদস্য রাজেশের বিছানার চারপাশে জড়ো হয়ে গেল। রাজেশ নিজের বাচ্চাদের দেখলেন। তিনি ভাঙা গলায় বললেন, আরিয়ান, আরাধা, আমি তোমাদের খুব ভালোবাসি। আমাকে মাফ করো যে আমি তোমাদের সাথে বেশি সময় কাটাতে পারিনি, কিন্তু মনে রেখো, আমি সব সময় তোমাদের সাথে আছি। ২টো বাচ্চা অঝরে কাঁদছিল। রাজেশের শ্বাস এখন খুব ধীর হয়ে গিয়েছিল। তিনি বিক্রমের হাত ধরলেন এবং ধরা গলায় বললেন, ভাই, এদের সবার খেয়াল রেখো। বিক্রম বলল, আমি কথা দিচ্ছি রাজেশ, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর রাজেশ নিজের চোখ বন্ধ করে নিলেন। ঘরে শান্তি ছিল, শুধু সবার কান্নার শব্দ ছাড়া। ধীরে ধীরে রাজেশের শ্বাস থেমে গেল। তিনি তার শেষ নিঃশ্বাস নিলেন। ডাক্তার এগিয়ে এসে তার নাড়ি পরীক্ষা করলেন এবং মাথা নাড়লেন। তিনি বললেন, আমার আফসোস হচ্ছে উনি আর নেই। শ্মশান ঘাটে পুরো পরিবার জড়ো ছিল। রাজেশের শরীর চিতায় রাখা হয়েছিল। প্রিয়া, আরিয়ান এবং আরাধা সামনে দাঁড়িয়েছিল। সবিতা একটু দূরে দাঁড়িয়েছিলেন, শান্ত এবং গম্ভীর।
আরিয়ান চিতায় আগুন দিল। আগুন জ্বলে উঠল। সবাই রাজেশকে শেষ প্রণাম জানাল। সৎকারের পর সবিতা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রিয়া তার কাছে এসে বলল, সবিতাজি, আমি জানি না যে আপনার ধন্যবাদ কিভাবে জানাব। আজ আপনি যা করলেন তা আমি কখনো ভুলতে পারব না। সবিতা প্রিয়ার হাত ধরলেন এবং বললেন, প্রিয়া, আমরা দুজনেই রাজেশের সিদ্ধান্তের শিকার ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আমি চাই যে তুমি এবং তোমার বাচ্চারা সুখে থাকো। আরিয়ান এবং আরাধা সবিতার পা ছুল। সবিতা তাদের আশীর্বাদ দিলেন এবং বললেন, বাচ্চারা, নিজের মায়ের খেয়াল রেখো এবং মনে রেখো, জীবনে কখনো কখনো জিনিসগুলো যতটা সহজ দেখায় ততটা হয় না, কিন্তু আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করা জানা উচিত। বিক্রম সবিতাকে বলল, সবিতা, তুমি সত্যিই মহান। তোমার কারণে আজ রাজেশের আত্মা শান্তি পেয়ে গেল। সবিতা বললেন, বিক্রমজি, আমি তো শুধু সেটাই করলাম যা সঠিক ছিল। ঘৃণা এবং প্রতিশোধ দিয়ে কিছু অর্জন হয় না। ক্ষমা এবং বুঝদারির মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি। কিছুক্ষণ পর আরিয়ান এবং আরাধাকে অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে সবাইকে বিদায় জানিয়ে ভেজা চোখ নিয়ে সবিতা নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যতক্ষণ না সবিতার ট্যাক্সি চোখের আড়াল হল, প্রিয়া কাঁদতে কাঁদতে তাকে দেখতে থাকল। তো বন্ধুরা, সবিতাজি শেষে যে সিদ্ধান্ত নিলেন তা কি সঠিক ছিল? নিজের রায় কমেন্ট করে অবশ্যই জানান, আর এটাও জানান যে আপনারা আমাদের গল্প ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনি চান যে আমরা গল্পের আকারে সবার সামনে আনি, তবে আপনি আমাদের অবশ্যই লিখে পাঠান। আপনি কমেন্ট করতে পারেন বা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেলও করতে পারেন। ধন্যবাদ।